সকাল ১০টা। মুম্বাইয়ের সেই অভিজাত এলাকার আকাশচুম্বী কাচের ইমারতটির একদম টপ ফ্লোরে নিজের বিশাল কেবিনে বসেছিলেন আরিয়ান মালহোত্রা। জানালার ওপাশে ঝকঝকে শহরটা নিজের ছন্দে ছুটছিল, কিন্তু আরিয়ানের মনের ভেতর তখন যেন মরুভূমির নিস্তব্ধতা। সবকিছু ঠিক তেমনই ছিল, যেমনটা একজন সফল মানুষের জীবনে হওয়া উচিত, আরামদায়ক আর চমৎকার। কিন্তু আজ আরিয়ানের শান্ত চেহারায় প্রশান্তির বদলে ফুটে উঠেছিল গভীর উদ্বেগের ছাপ। আরিয়ান মালহোত্রা, এই একটা নামই পুরো দেশে একটা বিশাল ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিল। খুব অল্প বয়সে নিজের পরিশ্রম আর বুদ্ধিতে তিনি রিয়েল এস্টেট থেকে শুরু করে হেলথ কেয়ার আর ইন্স্যুরেন্স পর্যন্ত সব সেক্টরের রাজত্ব তৈরি করেছিলেন। লোকে তাকে কেবল অঢেল সম্পত্তির মালিক হিসেবেই দেখত না, বরং তার সততা আর দূরদর্শিতার জন্য তাকে মনে প্রাণে শ্রদ্ধা করত। কিন্তু গত কয়েক মাস ধরে একটা দুশ্চিন্তা তার মাথার ভেতর উইপোকার মতো কামড়াচ্ছিল। সেফ লাইফ ইন্স্যুরেন্সের দিল্লি ব্রাঞ্চ। তার বাকি সব কোম্পানি লাভে চললেও এই একটা শাখা যেন চোরাবালির মতো লোকসানে ডুবে যাচ্ছিল। সবথেকে রহস্যময় ব্যাপার ছিল এই যে কাগজের হিসেবে কোথাও কোনো খুঁত খুঁজে পাওয়া যাচ্ছিল না। আরিয়ান টেবিলের ওপর রাখা ফাইলগুলো বারবার উল্টে পাল্টে দেখছিলেন। তার আঙুলগুলো অস্থিরভাবে টেবিলের ওপর টোকা দিচ্ছিল। যখনই কোনো বড় বিপদের গন্ধ পেতেন, তখনই তিনি এমনটা করতেন। নিজের মনেই বিড়বিড় করে বললেন, না, কোনো একটা বড়সড় ঘাপলা নিশ্চয়ই আছে। এত বড় একটা কোম্পানি বিনা কারণে এভাবে ধুঁকতে পারে না। আর সময় নষ্ট না করে তিনি ইন্টারকমটা তুলে নিলেন। গম্ভীর গলায় বললেন, রোহিত, আমার কেবিনে এসো। মিনিট কয়েকের মধ্যেই দরজায় হালকা টোকা পড়ল এবং ভেতরে পা রাখল রোহিত শর্মা, আরিয়ানের সবথেকে বিশ্বস্ত অ্যাকাউন্ট্যান্ট আর সিনিয়র ম্যানেজার। গত ৮ বছর ধরে রোহিত আরিয়ানের ছায়ার মতো সাথে থাকত। এই বিশাল কর্পোরেট সাম্রাজ্যে হাতে গোনা যে একজনের ওপর আরিয়ান চোখ বন্ধ করে ভরসা করতে পারত, রোহিত তাদের মধ্যে একদম ওপরের তালিকায় ছিল। জি স্যার, অত্যন্ত বিনয়ের সাথে বলল রোহিত। আরিয়ান সামনের টেবিল থেকে ফাইলটা একটু বাড়িয়ে ধরল। তার কণ্ঠে তখন চাপা উত্তেজনা। দিল্লির এই ইন্স্যুরেন্স ব্রাঞ্চটার কি হাল হয়েছে দেখেছ? টানা ৩ বছর ধরে স্রেফ লোকসান। আমি প্রতিটা রিপোর্ট খুঁটিয়ে দেখেছি, এক একটা এন্ট্রি ১০ বার করে মিলিয়েছি, কিন্তু কোথাও কোনো সরাসরি গণ্ডগোল আমার চোখে পড়ছে না। রোহিত একটা ভারী দীর্ঘশ্বাস ফেলল। ফাইলটার দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলল, স্যার, সত্যি বলতে অ্যাকাউন্টস আমি নিজেও কয়েকবার চেক করেছি। ওপর দেখলে সবকিছু একদম জলের মতো পরিষ্কার মনে হয়। ক্লেমগুলো নিয়ম মেনেই পাশ হচ্ছে, ফাইলে দরকারি সব সিগনেচার আছে, ওপরতলার অ্যাপ্রুভালও আছে, কিন্তু দিন শেষে ক্যাশ ফ্লোর দিকে তাকালে বোঝা যায় টাকাগুলো বড্ড দ্রুত বেরোচ্ছে। আরিয়ান এবার তীক্ষ্ণ চোখে রোহিতের দিকে তাকাল, চোয়াল শক্ত করে জিজ্ঞেস করল, অফিসের আর কারো মনে কোনো খটকা লাগেনি? রোহিত এবার কিছুটা ইতস্তত করল, যেন কিছু একটা বলতে গিয়েও থমকে গেল। তারপর নিচু স্বরে বলল, স্যার, সন্দেহ তো হয়েছে অনেকেরই, কিন্তু হাতে নাতে ধরার মতো কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। মনে হচ্ছে পর্দার আড়ালে বসে কেউ খুব ঠান্ডা মাথায় পুরো বিষয়টার ছক কষেছে। আরিয়ান ধীরে ধীরে চেয়ারের পিঠে হেলান দিয়ে বসল। তার চোখের মণি দুটো তখন আরও বেশি স্থির আর গম্ভীর হয়ে গিয়েছিল। তার মানে ঘরের শত্রু বিভীষণ, ভেতরের কেউ একজন এই নোংরা খেলাটা খেলছে। রোহিত নিচু গলায় বলল, হয়তো তাই স্যার। আর আমার তো মনে হয় সে একা নয়, পুরো একটা সিন্ডিকেট কাজ করছে এর পেছনে। কয়েক সেকেন্ডের জন্য ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাসেও একটা থমথমে উত্তেজনা বিরাজ করছিল। হঠাৎ আরিয়ান সোজা হয়ে বসল। না, এভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে স্রেফ ফাইল দেখে এই রহস্যের জট খোলা যাবে না। রোহিত অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে এখন কি করবেন স্যার? ইন্টারনাল অডিটের অর্ডার দেব? আরিয়ান মাথা নেড়ে শান্ত গলায় বলল, না, যে এই ঘুঁটি সাজিয়েছে সে অডিটে ধরা পড়ার মতো কাঁচা খেলোয়াড় নয়। আমাকে যদি সত্যটা জানতেই হয়, তবে আমাকে সরাসরি রণক্ষেত্রে নামতে হবে। রোহিত এবার রীতিমতো চমকে গিয়েছিল। রণক্ষেত্রে মানে? আপনি নিজে দিল্লি যাবেন? আরিয়ানের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। হ্যাঁ, যাব, তবে মালিক হয়ে নয়, একদম সাধারণ এক ক্লার্ক হয়ে। রোহিতের চোখ যেন কপাল পর্যন্ত উঠে গিয়েছিল। স্যার, আপনি কি রসিকতা করছেন? আরিয়ান উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। আমি পুরোপুরি সিরিয়াস রোহিত।
যতক্ষণ না আমি ওই মানুষগুলোর মাঝখানে গিয়ে মিশব তাদের আসল চেহারাটা দেখা সম্ভব নয়। নিজের পরিচয় লুকিয়ে আমি ওই কোম্পানিতেই ছোটখাটো একটা কাজ জুটিয়ে নেব। রোহিত তবুও চিন্তিত ছিল, কিন্তু স্যার, এতে বড় ঝুঁকি আছে। আরিয়ান ম্লান হাসল। ব্যবসায় সবথেকে বড় ঝুঁকি হল ভুল লোকের ওপর অন্ধভাবে ভরসা করা। এখন সময় এসছে আমি নিজে গিয়ে বিষটা উপড়ে ফেলি। সেই সন্ধ্যায় আরিয়ান তার প্রধান কার্যালয়ের সবথেকে বিশ্বস্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি এক মিটিং ডাকল। বড় কনফারেন্স রুমে তখন উপস্থিত ছিল রোহিত শর্মা, সিনিয়র ম্যানেজার পূজা সাক্সেনা, লিগ্যাল হেড বিক্রম সিং, অপারেশন হেড নিধি কাপুর এবং ফিন্যান্স হেড। আরিয়ান খুব গম্ভীর গলায় বলল, আমি কিছুদিনের জন্য একটা ব্যক্তিগত কাজে শহরের বাইরে যাচ্ছি। এই কদিন হেড অফিসের যাবতীয় দায়িত্ব তোমাদের ওপর রইল। কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে তোমরা সবাই মিলে আলোচনা করে নিও। পূজা কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, স্যার, হঠাৎ সব ঠিক আছে তো? আরিয়ান হালকা হেসে আশ্বস্ত করে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। স্রেফ একটা হাড়ের ভেতরে লুকিয়ে থাকার সত্যি খুঁজতে হবে। বিক্রম ভরসা দিয়ে বলল, স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সব সামলে নেব। নিধিও মাথা নেড়ে সাঁই দিল। আরিয়ান সবার দিকে তাকিয়ে একবার হাসল, তোমাদের ওপর আমার পূর্ণ ভরসা আছে। পরের দিন সকাল, যে আরিয়ান এক মুহূর্তের জন্য কয়েক কোটি টাকার দামি গাড়ি ছাড়া নড়ত না, সে আজ একদম অচেনা এক সাধারণ বেশে আয়নার সামনে দাঁড়িয়েছিল। গায়ে একটা সস্তা সুতির শার্ট, প্যান্টটা ইস্ত্রি করা হলেও বেশ পুরনো, আর পায়ে সাধারণ জুতো। আভিজাত্যের সবটুকু চিহ্ন মুছে ফেলে সে আজ শুধুই এক সাধারণ মানুষ, যার চোখে মুখে লেগেছিল মধ্যবিত্তের সেই চেনা অসহায়ত্ব আর এক টুকরো চাকরির আকুতি। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে একবার ম্লান হাসল। আজ সে কোনো বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল না, আজ সে ছিল শুধুই এক সাধারণ মানুষ। নিজের জন্য একটা ছদ্মনামও ঠিক করে নিয়েছিল সে, অর্জুন বর্মা। দিল্লি পৌঁছে সে যখন তার নিজেরই তৈরি সেফ লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চের সেই বিশাল বিল্ডিংটার সামনে গিয়ে দাঁড়াল, তার বুকের ভেতরটা যেন একবার কেঁপে উঠল। উঁচু ইমারতটার দিকে তাকিয়ে সে মনে মনে বলল, এবার মুখোশ খুলে দেখার পালা। আমার এই তিল তিল করে গড়া কোম্পানিকে ভেতর থেকে কোন ওই পোকাগুলো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সে ভেতরে পা রাখল। রিসেপশনে বসেছিল নেহা নামের একটি মেয়ে। তার চোখে মুখে একঘেয়েমি আর আগন্তুকদের প্রতি চরম তাচ্ছিল্যের ভাব স্পষ্ট ফুটে উঠছিল। আরিয়ান খুব বিনয়ের সাথে তার সামনে গিয়ে দাঁড়াল। নিচু স্বরে বলল, মাফ করবেন, আমার একটা চাকরির খুব দরকার। শুনেছিলাম এখানে ক্লার্কের কিছু পদ খালি আছে। নেহা তাকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একবার মেপে নিল। তারপর একটা বিদ্রূপের হাসি হেসে ফেলল। আরে ভাই, এখানে তো প্রতিদিন ডজন ডজন লোক আসে, আর একদিনও টিকতে না পেরে জান হাতে নিয়ে পালিয়ে যায়। সে আবার তাচ্ছিল্য করে বলল, তুমিও ভাগ্যটা একবার যাচাই করে দেখো না, হয়তো পালানোর নতুন কোনো রেকর্ড তৈরি করবে তুমি। আরিয়ান একটুও উত্তেজিত হল না, খুব শান্ত গলায় সে বলল, আমি অন্তত একবার চেষ্টা করতে চাই। নেহা একটা ফর্ম অবহেলার সাথে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আগে ভর্তি করো, তারপর HR হেডের থেকে পারমিশন নিয়ে সরাসরি ইন্টারভিউ রুমে চলে যেও। আরিয়ান একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সে তখন কল্পনাও করতে পারেনি যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সে তার নিজের কোম্পানির এমন এক কুৎসিত সত্যের মুখোমুখি হতে চলেছে যা তার পুরো ধারণাটাই বদলে দেবে। ঠিক ওখান থেকেই শুরু হতে চলেছিল আসল এক রহস্যের খেলা। ইন্টারভিউ রুমের বাইরে তখন রাজ্যের দুশ্চিন্তা নিয়ে বেশ কয়েকজন অপেক্ষা করছিল। কেউ একজন নার্ভাস হয়ে নিজের কাগজের ফাইলটা বারবার উল্টে পাল্টে দেখছিল, কেউ বা শূন্য চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়েছিল। সবার চোখেই চাকরি পাওয়ার আশা আর হারানোর ভয় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আরিয়ান, যে এখন সবার কাছে নিছকই অর্জুন বর্মা, একটা কোণার সিটে গিয়ে চুপচাপ বসল। সে খুব মন দিয়ে আশেপাশে বসা মানুষগুলোকে দেখছিল। প্রতিটি মুখ যেন এক একটা আলাদা জীবনযুদ্ধের কথা বলছিল। কেউ হয়তো ঘর চালানোর জন্য এসেছে, কেউ বা পরিবারের শেষ সম্বলটুকু বাঁচাতে, আবার কেউ নিজের জীবনকে আরও একবার সুযোগ দিতে চায়। কিছুক্ষণ পর ভেতর থেকে গম্ভীর এক আওয়াজ এলো, মিস্টার অর্জুন বর্মা। আরিয়ান ধীরে ধীরে নিজের ফাইলটা তুলল এবং ইন্টারভিউ রুমের ভেতরে পা রাখল। দরজাটা ঠেলতেই তার নজর পড়ল সামনের চেয়ারে বসে থাকা সেই দাপুটে মেয়েটির ওপর, HR হেড রিয়া খান্না। রিয়া দেখতে যেমন মোহময়ী, তার চলন বলন তেমনই খাড়া মেজাজের।
দামি পোশাকে মোড়ানো রিয়া এমন এক রাজকীয় ভঙ্গিতে বসেছিল যেন এই পুরো অফিসটাই তার ইশারায় চলে। তার বসার কায়দাই বলে দিচ্ছিল যে সে নিজের পদ আর ক্ষমতার উপর কতটা অহংকারী। তার ডানে বামে বসেছিল আরও দুজন ম্যানেজার, সন্দীপ আর মনীষ। তাদের মুখেও লেগে থাকত সেই একই রকম ধূর্ত আর উপহাসের হাসি। আরিয়ান ভেতরে গিয়ে একদম পাথরের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। রিয়া তাকে আপাদমস্তক মেপে নিচ্ছিল, তার সাধারণ শার্ট, ঘামাচি পড়া সাধারণ চেহারা আর পুরনো জুতো। রিয়ার নজরটা এমন ছিল যেন সে কোনো রক্তমাংসের মানুষকে দেখছে না, বরং কোনো সস্তা খেলনা বা পণ্য যাচাই করছে। তারপর সে দামি লেডার চেয়ারে আয়েশ করে হেলান দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এই ছিঁড়ি নিয়ে বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে চলে এসেছ? আজকাল কি সব রাস্তাঘাটের গরিব লোক এখানেই ভিড় জমায় নাকি? পাশে বাসা সন্দীপ আর মনীষ সুযোগ বুঝে হড়হড় করে হেসে উঠল। রিয়া ঠোঁট কুঁচকে একটা বিষাক্ত হাসি দিয়ে বলল, সত্যি বলছি, এই ছেঁড়া ফাটা আর অভাবী মানুষগুলোকে আমার দু চোখের বিষ। কিন্তু কি আর করা, নিয়মের বেড়াজালে আমি বন্দী। নয়তো কোম্পানিটা যদি আমার বাপের হতো, তবে তোমাদের মতো লোকেদের গেট থেকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকের ভেতরটা অপমানে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল, কিন্তু মুখে সেটার ছিটে ফোটাও প্রকাশ পেল না। সে শুধু নিজের কোম্পানির এইচআর হেডের চরম ঔর্ধত্যটা মেপে নিচ্ছিল। রিয়া তার ফাইলটা অবহেলার সাথে তুলে নিল। তো মিস্টার অর্জুন, কোন কাজটা চাই তোমার? আরিয়ান খুব নিচু স্বরে বিনয়ের সাথে বলল, ম্যাডাম, আমি ক্লার্কের চাকরির জন্য এসেছি। রিয়া ফাইলটা দেখতে দেখতে ভুরু কুচকাল। পড়াশোনা তো মন্দ করনি, কিন্তু এত তুচ্ছ পদের জন্য কেন? আরিয়ান মাথা নিচু করে জবাব দিল, ম্যাডাম, ঘর চালানোর জন্য বাধ্য হয়ে যে কোনো কাজই করতে হয়, আর আমি আমার কাজটা খুব সততার সাথে করতে চাই। সততা শব্দটা কানে যেতেই রিয়া হো হো করে হেসে উঠল। সে তার দুই সঙ্গীর দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, আরে শুনছ, এক পরম ধার্মিক লোক এসেছে এখানে। পুরো ঘরে হাসির রোল বয়ে গেল। রিয়া এবার একটু সামনের দিকে ঝুঁকে এলো। তার গলার স্বর এবার নিচু, কিন্তু ভয়ানক হয়ে গেল। শোনো বাপু, এখানে কোনো সততার ডালপালা গজায় না। এখানে সেটাই করতে হয় যা আমি হুকুম করি। তারপর সে নিজের আসল রূপটা দেখালো। যদি চাকরিটা পেতে চাও, তবে প্রথম মাসের পুরো বেতনটা আমার হাতে তুলে দিতে হবে। আরিয়ান এবার প্রথমবারের মতো একটু প্রতিবাদ করল, ম্যাডাম, এটা তো একদম অন্যায়। আমি কষ্ট করে কাজ করব, আমার বেতন আপনাকে কেন দেব? রিয়ার মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে চোখ রাঙিয়ে বলল, যদি দিতে না পারো, তবে দরজা খোলা আছে। এখানে আমার রাজত্ব চলে। চাকরি চাইলে আমার শর্ত মানতে হবে, নয়তো এখনই কেটে পড়ো। পুরো ঘরে তখন এক থমথমে নিস্তব্ধতা। আরিয়ান কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে থাকল। তার ভেতরে তখন ঘৃণার লাভা ফুটছিল, কিন্তু সে খুব সতর্কতার সাথে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে মাথা নিচু করে সে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি আপনার শর্তেই রাজি। রিয়ার ঠোঁটের কোণে তখন এক পৈশাচিক জয়ের হাসি। তার মনে হল আরও একটা অভাবী আর অসহায় শিকার তার জালে আটকা পড়ল। কিন্তু আরিয়ানের মাথায় তখন অন্য চিন্তার ঝড় চলছিল। পাপের প্রথম প্রমাণটা অন্তত হাতে নাতে পাওয়া গেল। রিয়া তাচ্ছিল্যের সাথে ফাইলে একটা সই বসিয়ে দিল আর বলল, উত্তম, কাল থেকেই জয়েন করে নাও। তবে একটা কথা মাথায় রেখো, এখানে এসে বেশি সততার নাটক দেখানোর চেষ্টা করো না। আরিয়ান নিচু স্বরে শুধু বলল, জি ম্যাডাম। সে ঘর থেকে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু ইন্টারভিউ রুমের দরজাটা বন্ধ হতেই তার শান্ত চেহারায় এক ভয়ঙ্কর গম্ভীর হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল যে এই অফিসের শেকড় কতটা গভীরে পচে গেছে। পরদিন সকালে আরিয়ান সেই অতি সাধারণ পোশাকেই অফিসে হাজির হল। পুরো অফিসের কেউ ঘুণক্ষরেও টের পেল না যে তাদের আসল মালিক তাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। সবাই তাকে স্রেফ কালকের সেই বেকার ছেলেটাই মনে করল। নিজের সিটে বসা মাত্রই তার ওপর রাজ্যের ফালতু কাজের বোঝা চাপিয়ে দেওয়া হল। ফাইল এদিক ওদিক করা, ক্লায়েন্টের তুচ্ছ সব এন্ট্রি করা, কিংবা সই সাবুত জোগাড় করা। রিয়া খুব সচেতনভাবেই তাকে বড় ক্লায়েন্টদের থেকে দূরে সরিয়ে রাখছিল। সে আসলে পরখ করে দেখতে চাইছিল যে এই নতুন ছেলেটা তার পোষা কুকুরের মতো সব আদেশ মেনে চলে কিনা। ক্ষণে ক্ষণে সে আরিয়ানকে নিজের কেবিনে ডেকে পাঠাত আর কর্কশ গলায় হুকুম ঝাড়ত। অর্জুন, ওই ফাইলটা এখনই ডেস্কে নিয়ে যাও। অর্জুন, বেশি কথা বলবে না।
অর্জুন, এখানে বুদ্ধি খাটাতে আসনি, স্রেফ আদেশ মানো। আরিয়ান প্রতিবার নির্বিকার মুখে জি ম্যাডাম বলে নিজের কাজ করে যেত। কিন্তু রিয়া জানত না যে আরিয়ানের শার্টের বোতামে লুকোনো ছোট্ট হিডেন ক্যামেরাটা প্রতিটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকত। অফিসের প্রতিটা অন্যায় শব্দ, প্রতিটা ঘুষের আদান প্রদান আর পচে যাওয়া সত্যগুলো ডিজিটাল ফিতায় বন্দী হচ্ছিল নিঃশব্দে। বেশ কয়েকদিন ধরে আরিয়ান শুধু দেখছিল, শুনছিল আর বোঝার চেষ্টা করছিল। তারপর একদিন হুট করেই সেই সুযোগটা চলে এলো, যা তার সন্দেহকে একদম ধ্রুব সত্যে পরিণত করে দিল। রিয়া একটা ফাইল তার দিকে বাড়িয়ে দিয়ে কর্কশ গলায় বলল, এই নাও, এতে ঝটপট একটা সই বসিয়ে দাও। আরিয়ান ফাইলটা হাতে নিয়ে খুব মন দিয়ে পড়তে শুরু করল। সেটা ছিল একটা মোটা অঙ্কের ইন্স্যুরেন্স ক্লেম। কিন্তু ফাইলে চোখ বোলাতেই আরিয়ানের কপালে ভাঁজ পড়ল। প্রয়োজনীয় অর্ধেকের বেশি নথিপত্রই সেখান থেকে উধাও। না ছিল কোনো সঠিক ভেরিফিকেশন, না ছিল কোনো ক্লায়েন্টের বাড়ির তদন্ত রিপোর্ট, এমনকি কোনো জোরালো প্রমাণও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আরিয়ান এক মুহূর্তেই বুঝে গেল এটা একটা সাজানো ভুয়ো ক্লেম। সে খুব শান্ত স্বরে বলল, ম্যাডাম, এটা তো একদম ভুল কাজ। কোনো রকম তদন্ত ছাড়া এই ফাইলে আমি সই করি কি করে? এতে তো কোম্পানির কয়েক কোটি টাকার লোকসান হয়ে যাবে। আরিয়ানের মুখে তর্কের সুর শুনে রিয়ার চোখের মণি দুটো রাগে চিকচিক করে উঠল। সে ঝট করে চেয়ার ছেড়ে উঠে আরিয়ানের একদম মুখোমুখি এসে দাঁড়াল। বিষাক্ত গলায় বলল, আমি তোমাকে ইন্টারভিউয়ের দিনই বলে দিয়েছিলাম, এখানে কান আর মাথা বন্ধ রেখে শুধু আমার হুকুম তামিল করতে হবে। তারপর সে আরও একটু ঝুঁকে এসে নিচু কিন্তু হাড় হিম করা স্বরে বলল, আর যদি বেশি সততার ভূত মাথায় চেপে থাকে, তবে এমন কোনো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব যে সোজা জেলের ঘানি টানতে হবে। কথা কি কানে গেছে? আরিয়ান কয়েক মুহূর্ত পাথরের মতো স্থির হয়ে রিয়ার চোখের দিকে তাকিয়ে থাকল। তারপর বিনা বাক্য ব্যয়ে কলমটা তুলে নিয়ে ওই ফাইলে সই করে দিল। রিয়া খিলখিল করে হেসে উঠল। ব্যাস, এভাবেই কথা শুনতে থাকো, এখানে বেশি হিরো সাজার কোনো প্রয়োজন নেই। আরিয়ান মাথা নিচু করে নিল ঠিকই, কিন্তু তার মনে তখন পুরো ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এটা স্রেফ ছিচকে চুলি বা ঘুষ ছিল না, এটা ছিল গোটা কোম্পানিটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাওয়ার এক বিশাল নীল নকশা। আরিয়ান মনে মনে শপথ নিল, সে শুধু এই পচা সত্যটা জানবে না, বরং এই অপরাধীগুলোকে একদম মাঝ রাস্তায় নগ্ন করে ছাড়বে। দিনগুলো কাটছিল ঠিকই, কিন্তু আরিয়ানের কাছে প্রতিটি দিন যেন এক একটা নতুন কুৎসিত সত্যের দুয়ার খুলে দিচ্ছিল। বাইরে থেকে দেখলে এই দিল্লি ব্রাঞ্চটাকে বড্ড শান্ত আর পরিপাটি মনে হতো। কর্মীরা ঘড়ি ধরে অফিসে আসত, ডেস্কে ফাইলের পাহাড় জমত, ক্লায়েন্টরা আসত, সবই চলত একদম ঘড়ির কাঁটার মতো। কিন্তু এই ঝকঝকে আবরণের ভেতরে পুরো অফিসটা দুর্নীতির উই পোকায় ফোকলা হয়ে গিয়েছিল। আরিয়ান এতক্ষণে পরিষ্কার বুঝে গিয়েছিল যে এখানে শুধু রিয়া খান্না একাই বৃক্ষবৃক্ষ রোপণ করেনি, বরং একদল অসাধু কর্মী তার সাথে হাত মিলিয়ে কোম্পানিকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রতিটি জাল ফাইল আর মিথ্যে ক্লেমের পেছনে একটা সুসংগঠিত সিন্ডিকেট কাজ করছিল। তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ভাবত তাদের ধরার ক্ষমতা কারণ নেই, কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে সাধারণ ক্লার্ককে তারা নিছক এক বোকা শিকার ভাবছে, সেই এই বিশাল সাম্রাজ্যের অধিপতি, আর প্রতিটা মুহূর্তের নোংরা সত্য সে ডিজিটাল ফিতায় বন্দি করে রাখছে। সেদিন লাঞ্চ আবার চলছিল। অফিসের প্রায় সবাই ক্যান্টিনে আড্ডা আর খাবার নিয়ে ব্যস্ত ছিল। কেউ হাসছিল, কেউ মোবাইল স্ক্রোলে মগ্ন, আবার কেউ বা নিচু স্বরে গোপন সলা পরামর্শ করছিল। আর তার সাধারণ টিফিন বক্সটা নিয়ে এক কোণে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই রিয়ার ৩ পরম অনুচর রমেশ, জিতেন্দ্র আর পবন তার পাশে এসে জাঁকিয়ে বসল। রমেশ একটা বাঁকা হাসি দিয়ে বলল, কি হে অর্জুন ভাই, শুরুতে তো খুব সততার বুলি আওড়াচ্ছিলে, এখন হাওয়া বুঝে গেছ তো? এখানে ওইসব নীতি কথা দিয়ে পেট চলে না। বাকি দুজন হো হো করে হেসে উঠল। আরিয়ানও মুখে এক চিলটে ফিকে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ ভাই, এখন হাড় হাড় টের পাচ্ছি, এখানে তো ম্যাডামের চোখের ইশারা ছাড়া পাতাও নড়ে না। জিতেন্দ্র বেশ গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, একদম ঠিক, আমরাও ম্যাডামের হুকুম তামিল করি আর বদলে পকেট গরম করা কমিশন পাই। পবনও সুযোগ পেয়ে মুখ খুলল, যত বেশি ফাইল পাস হবে তত বেশি মাল আসবে, কোম্পানি ডুবুক ডুবুক, আমাদের তো আখের গুছিয়ে নিতে হবে। ৩ জন সজোরে হেসে উঠল, যেন কোম্পানি চুরি করাটা একটা বীরত্বের কাজ। আরিয়ান চুপচাপ সব শুনছিল। তার শার্টের বোতামে লুকানো সেই গোপন লেন্স প্রতিটা জঘন্য শব্দ রেকর্ড করছিল।
সে খুব সাধারণ ভঙ্গিতে কৌতূহলী হবার ভান করে জিজ্ঞেস করল, তার মানে আপনারাও কি সরাসরি এসবের সাথে যুক্ত? রমেশ হাসতে হাসতে জবাব দিল, আরে ভাই, এখানে টিকে থাকতে হলে গঙ্গায় গা ভাসাতেই হবে, নয়তো চাকরি হারাবে, না হয় কপালে চরম দুর্ভোগ জুটবে। জিতেন্দ্র পণ্ডিতের মতো জ্ঞান দিয়ে বলল, দেখো অর্জুন, সোজা কথা হলো সততা দিয়ে ঘর চলে না। এখানে কাঁচা টাকা কামানোর অফুরন্ত সুযোগ। ব্যাস, চোখ বুজে সই মারো আর নিজের অংশ বুঝে নাও। আরিয়ান সায় দেওয়ার মতো করে মাথা নাড়ল। ঠিকই বলছেন আপনারা, আমিও ঠিক করেছি এবার ওইসব নীতি আদর্শ শিখে তুলে একটু টাকা কামাব। পবন পিঠ চাপড়ে বলল, হ্যাঁ, এই তো লাইনে এসেছ, এবার দেখবে এখানে থাকতে কত মজা। আরিয়ান মনে মনে প্রতিটি ধূর্ত মুখ আর তাদের শয়তানি কথাগুলো গেঁথে নিচ্ছিল। এখন তার কাছে শুধু সন্দেহ নয়, ছিল পাহাড় সমান মজবুত প্রমাণ। পরের সপ্তাহে সে রেকর্ড রুমের ধুলোমাখা পুরনো ফাইলগুলো হাতড়ানো শুরু করল। প্রতিটি ইন্স্যুরেন্স ক্লেম সে অত্যন্ত সতর্কতার সাথে খুঁটিয়ে পড়ছিল। সে যতই গভীরে যাচ্ছিল, জালিয়াতির বিভৎস চেহারাটা ততই স্পষ্ট হয়ে উঠছিল। অসংখ্য ফাইলে কোটি কোটি টাকার ক্লেম পাস হয়ে গিয়েছিল, যেগুলো না ছিল কোনো সঠিক তদন্ত রিপোর্ট, না ছিল কোনো ক্লায়েন্টের বাড়ির ছবি, এমনকি দুর্ঘটনা বা অসুস্থতার কোনো বাস্তব মেডিকেল রেকর্ড বা ভিডিও পর্যন্ত ছিল না। আরিয়ানের চোখের দৃষ্টি পাথরের মতো শীতল হয়ে গেল। সে এবার পুরো ছকটা ধরে ফেলেছে। এই লোকগুলো ভুয়া ক্লেম সাজিয়ে কোম্পানি থেকে বিশাল অঙ্কের টাকা বের করে নিত আর নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত। এই রাঘব বোয়ালদের পেট ভরাতে গিয়েই আজ তার ব্রাঞ্চটা দেউলিয়া হবার পথে। সেই সন্ধ্যায় অফিসের স্টাফ মিটিং রুমে এক অদ্ভুত গুমোট পরিবেশ তৈরি হল। রিয়া খান্না একদম সামনের চেয়ারে ঝাঁকিয়ে বসেছিল। তার দুপাশে দুই বিশ্বস্ত সহচর সন্দীপ আর মনীষ, আর পেছনে বাকি কর্মীরা। আরিয়ানও ভিড়ের মাঝে এক কোণে শান্ত হয়ে বসেছিল। রিয়ার চোখে মুখে আজ এক পৈশাচিক উল্লাস ছিল। সে সবার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, শোনো সবাই, আজ তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। খুব বড় একটা ফাইল আসতে চলেছে আমাদের হাতে। পুরো ঘর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। রিয়া গলাটা একটু নামিয়ে বলল, এই ইন্স্যুরেন্স ক্লেমটা অনেক বড় অঙ্কের। যদি এটা একবার পাশ করিয়ে দিতে পারি, তবে আমাদের সবার পকেট এমনভাবে গরম হবে যে কল্পনাও করতে পারবে না। কর্মীদের একাংশের চোখে লোভের ঝিলিক দেখা গেল। রিয়া এবার আরও স্পষ্ট করে বলল, তবে কাজটা খুব নিখুঁতভাবে করতে হবে। হয়তো কিছু মিথ্যে এভিডেন্স সাজাতে হবে, কিছু জাল রিপোর্টও ঢুকিয়ে দিতে হবে। তারপর সে সবার ওপর একবার কড়া নজর বুলিয়ে নিল, খুব সাবধানে থেকো যেন কোনো খুঁত না থাকে। ফাইলটা এতটাই বিশাল যে একবার ধরা পড়লে কিন্তু সরাসরি জেলের ঘানি টানতে হবে। ঘরে কয়েক মুহূর্তের জন্যে এক ভয়াবহ নিস্তব্ধতা ছেয়ে রইল। তারপর সন্দীপ নির্লজ্জের মতো হেসে উঠে বলল, ম্যাডাম, যতক্ষণ আপনার মতো মাথার উপর কেউ আছে, আমাদের আবার কিসের ভয়? সবাই সমস্বরে হেসে উঠল। রিয়া বেশ গর্বের সাথে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, কি অর্জুন, এখন তো তুমিও আমাদের ঘরের লোক। এই ফাইলে কিন্তু তোমার সইটা খুব জরুরি হবে। আরিয়ান একদম ভাবলেশ মুখে বলল, জি ম্যাডাম, আপনি যেমন বলবেন তেমনই হবে। রিয়া মনে মনে খুব সন্তুষ্ট হল। তার বিশ্বাস জন্মে গিয়েছিল যে অর্জুন এখন পুরোপুরি তাদের হাতের পুতুল। কিন্তু সেই মুহূর্তেই আরিয়ানের মনে অন্য এক বজ্র কঠিন সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। এখন এদের শুধু জালে আটকানো নয়, একদম জনসমক্ষে হাতে নাতে ধরতে হবে। মিটিং শেষ হওয়া মাত্রই আরিয়ান সরাসরি তার হোটেলে ফিরে গেল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সে দ্রুত ল্যাপটপটা খুলল। সমস্ত অডিও ভিডিও রেকর্ডিংগুলো ক্লাউডে সুরক্ষিত করে সে তার বিশ্বস্ত লিগ্যাল হেড পূজা সাক্সেনাকে কল করল। ওপাশ থেকে পূজার উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল, স্যার, সবকিছু কি পরিষ্কার হয়ে গেল? আরিয়ান খুব গম্ভীর স্বরে বলল, হ্যাঁ পূজা, পুরো নোংরা খেলাটা এখন আমার হাতের তালুর মতো পরিষ্কার। ভুয়া ক্লেম, ঘুষের কারবার, কমিশন আর সাজানো এভিডেন্স, সবকিছু। কয়েক সেকেন্ড চুপ থেকে এসে আবার বলল, এবার পুলিশকে ডাকার সময় চলে এসেছে। পরদিন আরিয়ান তার লিগ্যাল টিমকে সাথে নিয়ে পুলিশ ইন্সপেক্টর বিজয় রাঠোরের সাথে গোপন বৈঠকে বসল। বিজয় রাঠোর ছিলেন শহরের অন্যতম সৎ আর কড়া মেজাজের অফিসার। আরিয়ান তার সমস্ত ভিডিও ফুটেজ, নথিপত্র আর অকাট্য সব প্রমাণ ইন্সপেক্টরের সামনে টেবিলের ওপর রাখল। বিজয় সবকিছু খুব মন দিয়ে দেখলেন।
তারপর গম্ভীর স্বরে বললেন, স্যার, মামলাটা তো দেখছি হিমশলিয়ের চূড়া মাত্র। এবার আর এরা কোনোভাবেই বাঁচতে পারবে না। আরিয়ান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি চাই ওদের একদম হাতে নাতে গ্রেপ্তার করা হোক। 2 দিন পর একটা বিরাট অঙ্কের জাল ক্লেম আসতে চলেছে। ওই দিন কালপ্রিটরা সবাই একসাথে অফিসে হাজির থাকবে। ইন্সপেক্টর বিজয় মাথা নাড়লেন। ঠিক আছে স্যার, আপনি শুধু সময় মতো ইশারা করবেন, আমি আমার পুরো ফোর্স নিয়ে ঠিক সময়ে পৌঁছে যাব। অবশেষে 2 দিন পর সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো, যার জন্য আরিয়ান এতদিন ধরে জাল বুনে অপেক্ষা করছিল। সকাল থেকেই সেফ লাইফ ইন্স্যুরেন্সের দিল্লি ব্রাঞ্চে এক অদ্ভুত আর অস্বাভাবিক চাঞ্চল্য কাজ করছিল। অফিসের প্রতিটি কর্মীর চোখে মুখে একটা অস্থির উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ আজ সেই প্রকাণ্ড ইন্স্যুরেন্স ক্লেমটি পাশ হওয়ার কথা, যাতে স্রেফ কয়েক লাখ নয় বরং কোটি কোটি টাকার এক বিশাল খেলা হতে চলেছিল। রিয়া খান্না সকাল থেকেই নিজের রাজকীয় কেবিনে বসে তটস্থ হয়ে সবাইকে নির্দেশ দিচ্ছিল। তার 2 চোখে তখন আর কোনো আত্মবিশ্বাসের লেশ মাত্র ছিল না, সেখানে কেবল অদম্য লালসা চিকচিক করছিল। সে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলল, সবাই একদম কান খুলে শুনে রাখো, আজ যেন বিন্দুমাত্র কোনো ভুল না হয়। এই ফাইলটা একবার ঠিকঠাক বেরিয়ে গেলে আমাদের সবার 7 পুরুষ আয়েসে বসে খাবে। সন্দীপ নির্লজ্জের মতো দাঁত বের করে হাসল। চিন্তা করবেন না ম্যাডাম, সব একদম জলভাতের মতো তৈরি আছে, ক্লায়েন্টও যে কোনো মুহূর্তে এসে পৌঁছবে। মনীষ পাশ থেকে ফোড়ন কেটে বলল, ব্যাস এখন শুধু অর্জুনের সইটা ফাইলে পড়লেই কেল্লা ফতে। রিয়া ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ঝুলিয়ে বলল, অর্জুন আসবে, ওই বোকা ছেলেটা এখন পুরোপুরি আমাদের হাতের ইশারায় নাচে। ওদিকে অফিস থেকে সামান্য দূরে নিজের কালো কাঁচের গাড়িতে বসে আরিয়ান ইয়ারফোনে সবটা শুনছিল। তার মুখে তখন এক হিমশীতল নিস্তব্ধতা। আজ সে আর ওই মেরুদণ্ডহীন সাধারণ ক্লার্ক অর্জুন বর্মা ছিল না। আজ সে আবার সেই পুরনো দোর্দণ্ড প্রতাপ আরিয়ান মালহোত্রা, পরনে দামি কালো স্যুট, পায়ে চকচকে ব্র্যান্ডেড জুতো, কবজিতে বহুমূল্য ঘড়ি আর চোখে মুখে পাহাড় সমান আত্মবিশ্বাস। আজ তার সেই আসল পরিচয়টা সবার সামনে আছড়ে পড়ার সময় হয়ে গিয়েছিল। তার সাথে গাড়িতে তখন সতর্ক হয়ে বসেছিল তার ঝানু লিগ্যাল টিম। সেই সন্ধ্যায় অফিসের স্টাফ মিটিং রুমে এক থমথমে আর গুমোট পরিবেশ তৈরি হল। রিয়া খান্না একদম সামনের চেয়ারে বেশ জাঁকিয়ে বসেছিল। তার দুপাশে 2 বিশ্বস্ত দোসর, সন্দীপ আর মনীষ, আর পেছনের সারিতে বাকি কর্মীরা। আরিয়ানও সেই ভিড়ের মাঝে এক কোণে একদম শান্ত হয়ে বসেছিল। রিয়ার চোখ মুখে আজ এক পৈশাচিক উল্লাস স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সবার দিকে তাকিয়ে চওড়া হাসির সাথে বলল, শোনো সবাই, আজ তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। খুব বড় একটা ফাইল আসতে চলেছে আমাদের হাতে। পুরো ঘর মুহূর্তেই পিনপথন নিস্তব্ধ হয়ে গেল। রিয়া গলাটা রহস্যের ছলে একটু নামিয়ে বলল, এই ইন্স্যুরেন্স ক্লেমটা অনেক বড় অঙ্কের। যদি এটা একবার পাশ করিয়ে দিতে পারি, তবে আমাদের সবার পকেট এমনভাবে গরম হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। কর্মীদের একাংশের চোখে তখন কাঁচা টাকার লোভের ঝিলিক দেখা গেল। রিয়া এবার আরও খোলাখুলিভাবে বলল, তবে কাজটা খুব নিখুঁতভাবে করতে হবে। হয়তো কিছু মিথ্যে এভিডেন্স সাজাতে হবে, কিছু জাল রিপোর্টও ঢুকিয়ে দিতে হবে। তারপর সে সবার ওপর একবার কড়া নজর বুলিয়ে নিল, খুব সাবধানে থেকো, যেন কোনো খুঁত না থাকে। ফাইলটা এতটাই বিশাল যে একবার ধরা পড়লে কিন্তু সরাসরি জেলের ঘানি টানতে হবে। ঘরে কয়েক মুহূর্তের জন্য এক ভয়াবহ নিস্তব্ধতা ছেয়ে রইল। তারপর সন্দীপ নির্লজ্জের মতো হেসে উঠে বলল, ম্যাডাম, যতক্ষণ আপনার মতো মাথার ওপর কেউ আছে, আমাদের আবার কিসের ভয়? সবাই তখন সমস্বরে হেসে উঠল। রিয়া বেশ গর্বের সাথে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, কি অর্জুন, এখন তো তুমিও আমাদের ঘরের লোক। এই ফাইলে কিন্তু তোমার সইটা খুব জরুরি হবে। আরিয়ান একদম ভাবলেশহীন মুখে বলল, জি ম্যাডাম, আপনি যেমন বলবেন তেমনই হবে। রিয়া মনে মনে খুব সন্তুষ্ট হল। তার বিশ্বাস জন্মে গিয়েছিল যে অর্জুন এখন পুরোপুরি তাদের হাতের পুতুল। কিন্তু সেই মুহূর্তেই আরিয়ানের মনে অন্য এক বজ্রকঠিন সিদ্ধান্ত পোক্তবদ্ধ হয়ে গিয়েছিল। এখন এদের শুধু জালে আটকানো নয়, একদম সবার সামনে হাতে নাতে ধরতে হবে। মিটিং শেষ হওয়া মাত্রই আরিয়ান সরাসরি তার হোটেলে ফিরে গেল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সে দ্রুত ল্যাপটপটা খুলল। সমস্ত অডিও ভিডিও রেকর্ডিংগুলো ক্লাউডে সুরক্ষিত করে সে তার বিশ্বস্ত লিগ্যাল হেড পূজা সাক্সেনাকে কল করল।
ওপাশ থেকে পূজার উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল, স্যার, সবকিছু কি পরিষ্কার হয়ে গেল? আরিয়ান খুব গম্ভীর স্বরে বলল, হ্যাঁ পূজা, পুরো নোংরা খেলাটা এখন আমার হাতের তালুর মতো পরিষ্কার। ভুয়া ক্লেম, ঘুষের কারবার, কমিশন আর সাজানো এভিডেন্স, সব কিছু। কয়েক সেকেন্ড চুপ থেকে সে আবার বলল, এবার পুলিশকে ডাকার সময় চলে এসেছে। পরদিন আরিয়ান তার লিগ্যাল টিমকে সাথে নিয়ে পুলিশ ইন্সপেক্টর বিজয় রাঠোরের সাথে এক গোপন বৈঠকে বসল। বিজয় রাঠোর ছিলেন শহরের অন্যতম সৎ আর কড়া মেজাজের অফিসার। আরিয়ান তার সংগৃহীত সমস্ত ভিডিও ফুটেজ, নথিপত্র আর অকাট্য সব প্রমাণ ইন্সপেক্টরের সামনে টেবিলের উপর রাখল। বিজয় সব কিছু খুব মন দিয়ে দেখলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, স্যার, মামলাটা তো দেখছি হিমশৈলের চূড়া মাত্র। এবার আর এরা কোনোভাবেই বাঁচতে পারবে না। আরিয়ান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি চাই ওদের একদম হাতে নাতে গ্রেফতার করা হোক। দুদিন পর একটা বিরাট অঙ্কের জাল ক্লেম আসতে চলেছে। ওই দিন অপরাধীরা সবাই একসাথে অফিসে হাজির থাকবে। ইন্সপেক্টর বিজয় মাথা নাড়লেন। ঠিক আছে স্যার, আপনি শুধু সময় মতো ইশারা করবেন, আমি আমার পুরো ফোর্স নিয়ে ঠিক সময় পৌঁছে যাব। তখনই আরিয়ানের ফোনটা সজোরে বেজে উঠল। ওপাশ থেকে রিয়ার খাস লোক রমেশের কল ছিল। সে বেশ উত্তেজিত হয়ে বলল, হ্যালো অর্জুন, কোথায় ভাই তুমি? জলদি এসো, ম্যাডাম হন্যে হয়ে তোমাকে খুঁজছে। এই ফাইলে তোমার সই ছাড়া কাজ এগোচ্ছে না, ওদিকে কমিশনের ডিলও ফাইনাল হচ্ছে। আরিয়ান শান্ত স্বরে শুধু বলল, ব্যাস, এই তো পৌঁছে যাচ্ছি। ফোনটা রেখেই সে দ্বিতীয় কলটি করল ইন্সপেক্টর বিজয় রাঠোরকে। ইন্সপেক্টর সাহেব, মোক্ষম সময় হয়ে গেছে। শিকার এখন খাঁচায়, সবাই একসাথে অফিসে আছে। ওপাশ থেকে গটগটে গলায় জবাব এলো, আমরা এখনই আসছি। কিছুক্ষণ পরেই 5টি কালো রঙের বিলাসবহুল লাক্সারি গাড়ি অফিসের মেইন গেটের বাইরে এসে থামল। সিকিউরিটি গার্ডরা অবাক হয়ে গেল। তারা ভাবল হয়তো বড় কোনো বিদেশি ক্লায়েন্ট বা কোনো শিল্পপতি এসেছেন। তারপর যেমনই প্রথম গাড়ির দরজাটা খুলল, গার্ডের চোখ একদম ছানা বড়া হয়ে গেল। গাড়ি থেকে নামল সেই অতি সাধারণ ক্লার্ক অর্জুন, কিন্তু আজ সে আর অসহায় অর্জুন নয়, বরং কোটিপতি মালিক আরিয়ান মালহোত্রা ছিল। গার্ড ঘাবড়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, স্যার, আপনি এই পোশাকে? আরিয়ান শুধু এক পলক তার দিকে শীতল নজর দিয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। তখনই পেছন থেকে সাইরেন বাজিয়ে পুলিশের 4টি গাড়ি এসে থামল। ইন্সপেক্টর বিজয় রাঠোর নিজের টিমের সাথে নামলেন এবং সরাসরি আরিয়ানের কাছে এসে পুরো সম্মানের সাথে স্যালিউট দিয়ে বললেন, স্যার, ওরা ঠিক কোথায়? আরিয়ান সোজা আঙুল উঁচিয়ে বলল, ভেতরের রিয়ার কেবিনে সবাই একসাথে বসে লুটপাটের উৎসবে মেতেছে। দুজনে দ্রুত পায়ে অফিসের ভেতরে ঢুকলেন। অফিসের ভেতরে যেমনই মানুষ আরিয়ানকে দেখল, পুরো ফ্লোরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অফিসের ভেতরটা তখন যেন হঠাৎ থমকে যাওয়া কোনো সিনেমার দৃশ্য। সশস্ত্র পুলিশ দেখে কর্মীদের হাতের ফাইল হাত থেকে পড়ে যাচ্ছিল, টাইপরাইটারের শব্দ থেমে গিয়েছিল, আর পুরো পরিবেশটা মুহূর্তেই এক ভয়াবহ আতঙ্কে বদলে গেল। রিয়া তখন নিজের কেবিনে রাজার হালে বসেছিল। তার সামনে সেই ভুয়া ক্লেমের ক্লায়েন্ট দাঁত বের করে হাসছিল, আর পাশে দাঁড়িয়ে রমেশ ও বাকিরা জালিয়াতির টাকা ভাগাভাগির ছক কষছিল। ঠিক তখনই কেবিনের দরজাটা সশব্দে খুলে গেল। সবার নজর ছিটকে গেল দরজার দিকে। সবার আগে ভেতরে পা রাখল আরিয়ান, কিন্তু আজ তার পরনে সেই আধময়লা ক্লার্কের পোশাক নেই। তার সাধারণ চালচলন উধাও। দামি স্যুট আর তীক্ষ্ণ ব্যক্তিত্বে তাকে আজ চেনা দায়। রিয়াকে দেখে মনে হল সে যেন কোনো ভূত দেখছে। তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মুখ দিয়ে শুধু অস্ফুট স্বরে বেরোল, তুমি এখানে এই বেশে কেন? তার রেশ কাটতে না কাটতেই পেছনে পুলিশ বাহিনী নিয়ে ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর বিজয়। বিজয় রাঠোর তার গম্ভীর গলায় গর্জে উঠে বললেন, কেউ নিজের জায়গা থেকে এক চুলও নড়বেন না। আমরা এখানে গুরুতর জালিয়াতির অভিযোগ পেয়েছি, যার তদন্ত এখনই শুরু হবে। রিয়া ততক্ষণে নিজের সামলে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে গেল। সে চিৎকার করে বলল, এখান থেকে অভিযোগ করার সাহস কার আছে? এখানে কোনো ভুল কাজ হচ্ছে না। আপনারা আইন ভেঙে বিনা অনুমতিতে আমার অফিসে ঢুকে পড়েছেন। এখনই বেরিয়ে যান। ঠিক তখনই আরিয়ান ভিড় ঠেলে একদম রিয়ার টেবিলের সামনে এসে দাঁড়াল। তার গলার স্বর এখন আর সেই অসহায় অর্জুনের মতো নিচু নয়, বরং এক দোর্দণ্ড প্রতাপ মালিকের মতো বজ্র কঠিন ছিল। সে সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, অভিযোগটা আমিই করেছি। পুরো ঘরটা যেন এক মুহূর্তের জন্য শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল।
রিয়া তখন ভয় আর চরম রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, তুমি? আরে, একটা সামান্য ভিখারি ক্লার্ক হয়ে তুমি অভিযোগ করার কে? এর মানে তো পরিষ্কার, নির্ঘাত কোনো ভুল তুমিই করেছ আর এখন আমাদের ফাঁসাতে চাইছ। ইন্সপেক্টর বিজয় এবার আর সহ্য করতে পারলেন না। তিনি চরম বিরক্তিতে আর দাঁতে দাঁত চেপে বললেন, ম্যাডাম, নিজের মুখটা সামলান। আপনি জানেনও ইনি আসলে কে? রিয়া তখন অপমানের জ্বালায় জ্বলছিল। সে তুচ্ছ তাচ্ছিল্য করে নাক কুঁচকে বলল, কে আবার? রাস্তা থেকে তুলে আনা এক অযোগ্য ছোকরা, যাকে দয়া করে আমি চাকরিটা দিয়েছিলাম। হ্যাঁ, জানি, আমার এখানে চাকরি করে, একজন সামান্য ক্লার্ক বই তো নয়। রিয়ার এই তাচ্ছিল্য মাখা কথা শেষ হতে না হতেই ইন্সপেক্টর বিজয়ের সজোরে টেবিলে একটা চাপড় মারলেন। ঘর কাঁপিয়ে তিনি গর্জে উঠলেন, ইনি এই পুরো কোম্পানির আসল মালিক, মিস্টার আরিয়ান মালহোত্রা। কথাটা আসামির কাঠগড়ার বজ্রপাতের মতো আছড়ে পড়ল। রিয়ার পায়ের তলার মাটি যেন মুহূর্তেই সরে গেল। সন্দীপ, মনীষ আর রমেশের মুখের রং ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। সেই ক্লায়েন্ট তো ভয়ে চেয়ার ছেড়ে পালানোর উপক্রম করছিল। রিয়া তোতলাতে তোতলাতে অস্ফুট স্বরে বলল, না না, এটা অসম্ভব, এ কি করে হয়? আরিয়ান তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, হ্যাঁ রিয়া, আমিই আরিয়ান মালহোত্রা। আমি নিজের পরিচয় লুকিয়ে সাধারণ এক ক্লার্ক সেজে এখানে এসেছিলাম শুধু এটা দেখতে যে আমার পরম যত্নে গড়া কোম্পানিটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কোন হারামিরা। সে নিজের পকেট থেকে সেই ছোট পেন ক্যামেরাটা বের করে টেবিলের ওপর রাখল। তোমার নেওয়া প্রতিটি ঘুষ, তোমার প্রতিটি হুমকি, প্রতিটি জাল ফাইল আর নোংরা সত্য এতে একদম জীবন্ত রেকর্ড করা আছে। পুরো ঘরে তখন শ্মশানের নিস্তব্ধতা। ইন্সপেক্টর বিজয় সামনে বসা সেই ভুয়া ক্লায়েন্টের দিকে ইশারা করে বললেন, এর ফাইলটা এক্ষুনি দেখান। ফাইল খোলা হলো আর সাথে সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রিয়ার সাজানো সব মিথ্যে। কয়েক মিনিটেই জলের মতো পরিষ্কার হয়ে গেল সব। ভুয়া ক্লেম, জাল নথিপত্র, মিথ্যে মেডিকেল রিপোর্ট আর কোনো রকম তদন্ত ছাড়া কোটি কোটি টাকার জালিয়াতি। সব কিছু এখন নগ্ন সত্যের মতো চোখের সামনে ছিল। ইন্সপেক্টর কড়া গলায় ঘোষণা করলেন, অন্যায়ের অকাট্য প্রমাণ মিলেছে, আমি আপনাদের সবাইকে এক্ষুনি গ্রেপ্তার করছি। মহিলা পুলিশ এগিয়ে এসে রিয়ার হাতে ঠান্ডা লোহার হাতকড়া পরিয়ে দিল। রিয়ার সেই আকাশছোঁয়া অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে হাউ হাউ করে কেঁদে সরাসরি আরিয়ানের পায়ের কাছে লুটিয়ে পড়ল। স্যার, আমার ভীষণ ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমায় একটা শেষ সুযোগ দিন স্যার, আমি আর কোনোদিন এমন করব না। বাকি কর্মীরাও আর্তনাদ করে কাকুতি মিনতি শুরু করল, স্যার আমাদের বাঁচিয়ে নিন, আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু আরিয়নের মুখ তখন পাথরের মতো শক্ত আর ভাবলেশহীন ছিল। সে ঠান্ডা গলায় বলল, যখন আমি তোমাদের সময় মতো স্যালারি দিতাম, সম্মান দিতাম, অন্ধের মতো ভরসা করতাম, তখন তোমাদের এই দুর্নীতির পথ বেছে নেওয়ার দরকার কেন পড়ল? সে রিয়ার দিকে তাকিয়ে ঘৃণার স্বরে বলল, তোমরা শুধু আমার কোম্পানির আর্থিক ক্ষতি করনি রিয়া, তোমরা হাজার হাজার মানুষের বিশ্বাসকে বাজারে নিলাম করেছ। তার গলার স্বর এবার আরও কঠোর হয়ে উঠল। আমার বাকি সব ব্রাঞ্চ যখন লাভের মুখ দেখছিল, তখন শুধু এই ব্রাঞ্চটাই কেন ক্রমাগত ডুবছিল? আজ তার সঠিক উত্তর আমি পেয়ে গেছি। সে অপরাধী প্রতিটি কর্মীর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাদের এই ক্ষমার অযোগ্য ভুলের সাজা একটাই, জেল। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে সে ইশারা করল, অফিসার, আবর্জনাগুলো এবার পরিষ্কার করুন, এদের নিয়ে যান। পুলিশ সবাইকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলে নিয়ে গেল। কয়েক মাসের মধ্যেই শুরু হলো আইনি লড়াই। অকাট্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হল যে রিয়া খান্না, তার সাঙ্গপঙ্গরা আর সেই ভুয়ো ক্লায়েন্ট মিলে এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা কোম্পানি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। কোর্টে সমস্ত তথ্য পেশ করার পর বিচারক রিয়া খান্না, সন্দীপ, মনীষ, রমেশ, জিতেন্দ্র, পবন আর সেই ভুয়ো ক্লায়েন্টকে দীর্ঘ কারাদণ্ডের সাজা শুনিয়ে দিল। অপরাধের মাত্রা অনুযায়ী কারো 5 বছর, কারো বা 7 বছরের জেল হল। এরই মধ্যে আরিয়ান সেই ব্রাঞ্চে আমূল পরিবর্তন আনল। তার পুরনো আর বিশ্বস্ত টিম থেকে অভিজ্ঞ HR হেড আর ম্যানেজার নিয়োগ করা হল। পচে যাওয়া ডালপালাগুলো ছেঁটে ফেলার পর ব্রাঞ্চটি আবার তিলে তিলে প্রাণ ফিরে পেতে শুরু করল। একদিন বিকেলের পড়ন্ত রোদে অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আরিয়ান তৃপ্তির হাসি হাসছিল। তার পুরনো বন্ধু রোহিত পাশে এসে দাঁড়াল। স্যার, অবশেষে সব ঠিক হয়ে গেছে? আরিয়ান জানালার বাইরে তাকিয়ে ধীরলয়ে বলল,
জানো রোহিত, কোম্পানিকে বাইরের শত্রু যত না ক্ষতি করে তার চেয়েও বড় বিপদ হয় ঘরের ভেতরে লুকিয়ে থাকা এই গদ্দারদের থেকে। তারপর সে হালকা হাসল, কিন্তু মালিক যখন জেগে ওঠে তখন অন্ধকার সত্য আর বেশি দিন চাপা থাকতে পারে না। আর এটাই একজন প্রকৃত মালিকের সবথেকে বড় পরিচয়।